जहां भी आप जाते हो एक धर्म को दूसरे धर्म से लड़ाते हो, नफरत फैलाते हो। कहां लिखा है कॉन्स्टिट्यूशन में, कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि एक धर्म को दूसरे धर्म से लड़ाना है? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि दलित परिवार को बंद करके अंदर रखना है और उनके अपराधियों को बाहर घूमने देना है? कौन से कॉन्स्टिट्यूशन में लिखा है? मुझे दिखाइए। ভারতীয়দের সুপিরিয়রিটি কমপ্লেক্সের একটি বৈশিষ্ট্য বাংলাদেশিদের অবজ্ঞা চাহনিতে দেখা। দুদেশের শীতলতম কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশিদের সেবা না দেওয়ার এক মিথ্যে বড়াই দেখিয়েছে ভারতের কিছু প্রতিষ্ঠান। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশি পর্যটক ও সেবা গ্রহীতাদের ভারত বিমুখতা বড় রকমের বিপদেই ফেলতে পারে ভারতের পর্যটন খাতকে। বাংলাদেশের প্রকৃত বন্ধুকে ভারত না পাকিস্তান, এই প্রশ্নের উত্তর খুঁজতে একটি জরিপ করেছে ভয়েস অফ আমেরিকা, যেখানে জনপ্রিয়তায় পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। সার্বিকভাবে ভারত এবং পাকিস্তান পছন্দের স্কেলে প্রায় সমান হলেও অপছন্দের স্কেলে ভারতের পাল্লা সবচেয়ে বেশি ভারী। এর কারণ হিসেবে অনেকেই সীমান্তে হত্যা, তিস্তা ও ফারাক্কা ইস্যু এবং সবশেষ হাসিনাকে আশ্রয় দেওয়া ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের দাদাগিরি দেখানোকে দায়ী করেন। বিশ্বের সুপার পাওয়ারদের মধ্যে অন্যতম এবং বিশ্বমঞ্চে সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, কিন্তু দেশটির সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে দক্ষিণ এশিয়ায় একের পর এক বন্ধু হারাচ্ছে তারা, শত্রুতে পরিণত হচ্ছে প্রতিবেশী দেশগুলো। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে নানা চক্রান্ত করে যাচ্ছে। এসব চক্রান্তের কারণে বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্ক ফাটল ধরেছে। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের রাজনীতিতে মোদী এখন প্রায় একঘরে হয়ে পড়েছে। ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে। এতে প্রায় ঝিমিয়ে পড়েছে ভারতের বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। আগের তুলনায় কমছে আমদানি রপ্তানিও। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা এই জায়গায় চলে আসবে। এইবার চীনের পরিকল্পনা হলো একেবারে ভারতের উপরের দিকে যে নাগাল্যান্ড নামক এলাকা রয়েছে, নাগাল্যান্ড রাজ্য ভারতের, সেটার সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে কন্ট্রোল নেওয়া। আর এর জন্য চীন সমস্ত প্রস্তুতি, যে কিয়া আর্মি রয়েছে, কাচিন আর্মি, তার সঙ্গে মিলে অলরেডি কিন্তু চীন সম্পূর্ণ করেছে। যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আছে। তাদের প্রায় 16 লাখ বা 34% যুক্তরাষ্ট্রের জন্ম নিয়ে প্রচলিত আইন অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক হয়েছে। এখন ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম বাতিল করলে প্রায় 16 লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এই নাগরিকত্ব হারাবেন। জাতীয় পতাকা অবমাননার ঘটনায় মাথা নত করেছে ভারত। এছাড়া মোদীদেশী হাসিনার নানা চক্রান্তের বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব। এরই মধ্যে বাংলাদেশে ভারত বয়কট আন্দোলনে সোচ্চার দেশের তরুণরা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অভ্যন্তরে একাধিক হিন্দু রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। এরই মধ্যে ভারতের বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন ভারত এমন কোনো উদ্যোগ নিলে তা সফল হবে না, বরং তারা উঁচু বিপদে পড়তে পারে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকলেও ক্ষমতা পালাবদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে, যার কারণে প্রতিবেশী দুই দেশের সাথে নানাবিধ ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন চলছে। আর এতে করে ভারতের ব্যবসায়ীরাই চরম বিপদে পড়েছেন। বুদ্ধি থাকলে বস্তা তো আসলে তেল পুড়িয়ে যে নেওয়া যায়, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছে। দেখেন, একই জায়গায় ইউরোপ, আমেরিকা সহ যে দেশগুলো আছে পশ্চিমাদের পানি খাওয়ানোর ব্যবস্থা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার এই কৌশলকে আপনার বাস্তবায়ন করতে সহযোগিতা করছে তুরস্ক। বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই খোলা পানি তারা খাবে, তবে লাইনটা একটু অন্য লাইনে। নতুন কৌশল, সেই কৌশলটা গিলতে যাচ্ছে আপনার ইউরোপ, আমেরিকা, আর মাঝখানে মিডল পয়েন্টে বসে একটা ভালো সুবিধা অর্জন করে নেবে আপনার বাংলাদেশ। এই যে ভারতীয় মিডিয়া যে মিথ্যা তথ্যগুলো পেয়েছে, রিউমার ছড়িয়েছে, যেটা সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। 16 ডিসেম্বর উপলক্ষে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কি কথা বলেছে যেখানে আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বলে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। এতেই উঠে এসেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের এমন হাহাকারের চিত্র। কারণ একটাই, বাংলাদেশের পর্যটকদের ভারতে না যাওয়া। শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা ভারতের অর্থনীতিতেই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাংলাদেশি পর্যটকরা। তাই বাংলাদেশিদের ভারত বিমুখতা বেশ বড় একটি ধাক্কা দিতে সক্ষম ভারতের পর্যটন শিল্পকে। কিন্তু তা ঠিক কতটা, তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে সেটাই দেখা যাক। গত 5 বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় 2019 সালে বাংলাদেশ থেকে প্রায় 26 লাখ বাংলাদেশি পর্যটক ভারতে ভ্রমণ করেন। কোভিডের কারণে পরের 2 বছরে সংখ্যাটা স্তীমিত হলেও 2023 সালে বাংলাদেশি পর্যটক যায় 21 লাখেরও বেশি। আর এবছরের জুলাইয়ের আগ পর্যন্ত বছরের প্রথমার্ধে বাংলাদেশ ছিল ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের প্রধান উৎস। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভারতে 21.55% ফরেন টুরিস্ট নিয়ে শীর্ষ পর্যটক দেশ হয় বাংলাদেশ। ভারতের পর্যটন মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। স্ট্যাটিস্টার রিপোর্ট বলছে ভারতের জিডিপিতে $201 বিলিয়ন যোগান আসে পর্যটন খাত থেকে, যার বেশিরভাগটাই আসে বাংলাদেশি পর্যটকদের সেদেশে ভ্রমণ ও ব্যয়ের মাধ্যমে। ভারত 2013 সালে 93 লাখ পর্যটকের মাধ্যমে আয় করেছে 24,000 কোটি রুপি, যার মধ্যে 21 লাখ পর্যটকই ছিল বাংলাদেশের। সেই অনুপাতে মোট আয়ের প্রায় 5,420 কোটি রুপি আয় হয়েছে বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে।
2023 সালে 2022 সালের তুলনায় বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা পর্যটকদের সংখ্যা 48% বৃদ্ধি পেয়েছে। 2013 থেকে 2023 এই 10 বছরে বাংলাদেশ থেকে ভারতে পর্যটকের সংখ্যা বেড়েছে 350%-এরও বেশি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো যেমন নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা পর্যটন নির্ভর দেশ হওয়ায় সেখানে অত্যন্ত ট্যুরিজম ফ্রেন্ডলি পরিবেশ বিদ্যমান। একই সাথে নিরাপত্তাজনিত নানা মানদণ্ডে ভারতের চেয়ে অনেক এগিয়ে এই দেশগুলো, আর এই তথ্য স্বীকার করেছে খোদ ভারতের মিডিয়ায়। এবছরের মার্চে ভারতের ঝাড়খণ্ডে এক স্প্যানিশ ব্রাজিল পর্যটক তরুণী 7 জন ভারতীয় দ্বারা গণধর্ষণের শিকার হন এবং তার স্বামীকে মারধরের ঘটনা ঘটে, যা ভারত জুড়ে নিন্দার ঝড় তোলে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ তার নাগরিকদের ভারত ভ্রমণের সময় বাড়তি নিরাপত্তা ও সতর্কতা গ্রহণের নির্দেশনাও দিয়ে থাকে। এসব ঘটনা ভারতের চাইতে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কাকে সাম্প্রতিক সময়ে পর্যটনের ভালো গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করেছে। একই সাথে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য দেশগুলো তাদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ করেছে। পরিশেষে বাংলাদেশের প্রতি ভারতীয়দের মনোভাবের কারণে যদি পর্যটন গন্তব্য হিসেবে ভারতকে বয়কট করে, তাহলে তা বেশ বড় রকমের ধাক্কাই দেবে ভারতের পর্যটন খাত ও পর্যটন সংশ্লিষ্ট অর্থনীতিকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের জেরে 5 আগস্ট দেশ থেকে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। রয়েছেন দিল্লির আশ্রয়ে থেকে ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে। এতে প্রায় ঝিমিয়ে পড়েছে ভারতের বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। আগের তুলনায় কমছে আমদানি রপ্তানিও। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা এই জায়গায় চলে আসবে, যে রোজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট বা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের মানুষকে আমাদের কথা বলতে হবে, বাংলাদেশের মানুষরা আমাদের কথা বলবে। এটা আমাদের কাছে একদম কাম্য নয়। সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনা প্রবাহ ঘটেছে, তাতে দুই দেশের মধ্যে একটা সামান্য মনোমালিন্য বিরোধের সৃষ্টি হয়েছে। তো যদিও দু দেশের সাধারণ মানুষ কখনোই চায় না এই মনোমালিন্য থাকুক বা বিভেদ থাকুক। ভারতের বিশিষ্টজনরা মনে করেন এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাগিদও তাদের। ভারত ও বাংলাদেশের সম্পর্ক $13.8 বিলিয়ন ব্যবসার উপরে হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। কেউ হোটেল চালাচ্ছে, কেউ রেস্টুরেন্ট চালাচ্ছে, কেউ কাপড়ের ব্যবসা করছে, কেউ হচ্ছে এখান থেকে আলু পাঠাচ্ছে, কেউ পেঁয়াজ পাঠাচ্ছে। ওই দিক থেকে হচ্ছে প্রচুর জিনিসপত্র হচ্ছে যেগুলো ব্যবহারযোগ্য আছে ভারতবর্ষে আসছে। এবং পাশাপাশি যেটা বাংলাদেশে বড় বড় যে প্রকল্প আছে, আমাদের হচ্ছে ছেলেমেয়েরা ওখানে গিয়ে কাজ করছে। পড়াশোনার হচ্ছে যে মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজে, ওখানে আমাদের ছেলে মেয়ে গিয়ে কাজ করছে। ফলে উভয় পক্ষ হচ্ছে যেমন ওখানে চিকিৎসার জন্য আসে, আমাদের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনার জন্য যায়। বড় ব্যবসায়ীরা কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে ধাক্কাটা সামাল দিতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ী যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু 3-4 মাস কিন্তু বিপদে পড়লে তাদের কিন্তু এক্সিস্টেন্স, অর্থাৎ টিকে থাকাটা হচ্ছে একটা বড় জিজ্ঞাসার চিহ্নের সামনে চলে আসে। এদের কথা মাথায় রেখে এবং সামগ্রিক মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে মাথায় রেখে দ্রুততার সঙ্গে এটাকে নিষ্পত্তি করা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গেও ভারতের চিকিৎসকরা বলছেন এমন দাবি চিকিৎসা শাস্ত্র এবং মানবিকতা পরিপন্থী। তবে বাংলাদেশের ব্যাপারে আরো গুরুত্ব দিয়ে মোদী সরকার কয়েকবার বলেছেন তার নেইবারহুড ফার্স্ট নীতির মধ্যেও নীতি আছে, আর সেটা হলো বাংলাদেশ ফার্স্ট। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের সম্পর্কের বেশ টানাপোড়েন চলছে, যা আর গোপন নেই। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশে যেমন ভারত বিদ্বেষ বেড়েছে, তেমনি ভারতেও পুরো ভারত জুড়ে তাদের অনেকগুলো মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে। সব মিলিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন অনেকটাই তিক্ত। অন্যদিকে দক্ষিণ এশিয়ার ঘরের কাছের পড়শি দেশ পাকিস্তান তো চিরশত্রু। এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গেও দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে অনেক আগেই। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমেছে, ধীরে ধীরে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে শুরু করেছে দেশগুলো। শেখ হাসিনাকে নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন উত্তেজনা চলছে, তখন ভারতকে আরো হতাশা করলো নেপাল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই করেন নেপাল, যা নেপালে চীনের প্রভাব বিস্তারে পথ সুগম করেছে। কাঠমান্ডুর জন্য প্রাথমিক বোঝাপড়া 7 বছর পর এই নতুন চুক্তি প্রকল্পে যোগ দিল নেপাল। এদিকে সীমান্ত নিয়ে কূটনৈতিক সামরিক উত্তেজনা বেড়েই চলছে ভারত ও নেপালের। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু 2023 সালের সেপ্টেম্বরের নির্বাচনে ভারত বিরোধী বক্তব্য দিয়ে জয়ী হন। গদিতে বসার পর তিনি স্পষ্ট করে দেন, নির্বাচনী প্রচারণায় তিনি ইন্ডিয়া আউট শীর্ষক যে স্লোগান ব্যবহার করেছিলেন তা শুধু নির্বাচনী স্লোগান ছিল না, তার চেয়েও বেশি কিছু ছিল। গদিতে বসার পরপরই তিনি দীর্ঘদিন ধরে তার দেশ থেকে ভারতীয় সৈন্যদের নিজের দেশে ফেরত পাঠান। ভারতের সঙ্গে ভালো যাচ্ছে না আফগানিস্তানের। ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকা আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বর্তমান তালেবান সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আফগান দূতাবাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় অভিযোগে দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আফগান সরকার। আফগান দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় অনেক ভেবেচিন্তে কঠোর এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ভারত চীনের সীমান্ত দ্বন্দ্ব নতুন কিছু নয়, এর শেকড় গাড়া হয় ভারতের ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে।
আফগানিস্তানকে ঘিরে যখন ব্রিটিশ সাম্রাজ্য এবং রুশ সাম্রাজ্যের মধ্যে গ্রেট গেম শুরু হয়, তখন ভারতের ব্রিটিশ শাসকরা চীনের সঙ্গে ভারতের সীমান্ত নির্ধারণ করার বিষয়টি প্রথমে আমলে নেন। 1962 সালের প্রথম চীনের সঙ্গে ভারতের যুদ্ধের মাধ্যমে দ্বন্দ্ব শুরু হয়। সীমানা নিয়ে বিরোধ থেকে শুরু করে এই যুদ্ধের সূত্রপাত হয়। যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। এখনো দ্বন্দ্ব চলমান রয়েছে। বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র দেখেছে কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ। এবং আরেকটা মারাত্মক, আমি আমার জগৎ দিয়ে, আমি একটা বিজ্ঞাপন কনসালটেন্ট এবং আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কিছু কাজ করি। সেই কাজ করতে গিয়ে আমি দেখছি বাংলাদেশ যে আবিষ্কার করছে কৃষিতে, আমার সাবজেক্ট কৃষি, অকল্পনীয়। ফলে বাংলাদেশের যে ইয়ং ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, সারা পৃথিবীতে চাকরি করছে এবং তার রোজগারের একটা অংশ তার মায়ের জন্য পাঠাচ্ছে। মা মানে বাংলাদেশ, অর্থাৎ ওখান থেকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ডেভেলপ করার জন্য। আর আমার এখানে, আমার বাংলায় বা আমার ভারতবর্ষে সরকারের টাকায়, আপনার আমার টাকায় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় কিছু হলে দিলাম আঙ্কারা পালিয়ে যাচ্ছে। পালিয়ে গিয়ে সেখান থেকে নিজের মা বাবা মূল্য দেখতে আসছে না, আত্মীয় স্বজনকে পরিচয় দিচ্ছে না। ফলে বড় দেখলে হবে না, বড় না, এইটুকু হোক। ভিয়েতনাম আমরা জানি 12 বছর লড়াই করেছিল আমেরিকার সঙ্গে। সুতরাং এত সিরিয়াস বিষয়, বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না। তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে, বাংলাদেশ একটা বাঙালির জায়গা। বাঙালির হিন্দু মুসলমান নেই। এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক হৃদয়। আমাদের শুভেন্দু বুঝবে কেন? শুভেন্দু তো বাঙালি নয়, ও তো বাঙালির শত্রু। বাঙালি, আপনি বলেন শুভেন্দুর মা ওপার বাংলার মানুষ। হ্যাঁ, শুভেন্দুর মা ওপার বাংলার মানুষ। আমার শুভেন্দুর মা আমার পরিচিত, আমি মাসিমাকে খারাপ বলতে চাই না, তিনি বাংলাদেশ থেকে এসছেন। কিন্তু ভাবতে পারিনি এরকম একটা কুলাঙ্গার কি করে জন্ম দিলেন তিনি। তার মা তো খুবই ভালো, বাবাও তো খুব ভালো। তার জন্য নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে, সেটা তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকারী। এটা তো যুক্তি, এটা তথ্য এবং যুক্তি, যেটা বাংলাদেশের নদীমাতৃক জায়গা বাংলাদেশ। সেখানে বহু মানুষের জীবিকা এবং সম্মানের সঙ্গে জীবিকা হচ্ছে রিক্সা চালানো। এবং রিক্সা নিয়ে অনেক গানও আছে বাংলাদেশের, ভালো ভালো গান আছে। ফলে ওদের জীবনের সঙ্গে মিশে আছে রিক্সা। কিন্তু সেই রিক্সা কখনোই হাতে টানা কলকাতার সেই আদি রিক্সার মতো নয়। এটা তথ্য, এই তথ্য এবং যুক্তি এরা কারা শোনে? যাদের মাথায় বিন্দুমাত্র বুদ্ধি আছে। কিন্তু যাদের মাথাটা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহরা গোবর ভরে দিয়েছে এবং গরুর মুখ দিয়ে ঠেসে দিয়েছে, তারা যুক্তিটা পাবে কোথায়? তারা ওটাই ভাবে। এখানে তো আমাদের ভারতবর্ষের RSS, বিজেপি, এরা তো হিন্দুত্ববাদী তো টোটাল ব্যবস্থাটাই তো কুৎসা এবং মিথ্যাচারিতা, অশিক্ষা, এগুলোর উপর ভিত্তি করে। সেই হিন্দুত্ববাদীদের কিছু টিভি চ্যানেল, যেমন ABP আনন্দ, যেমন আনন্দবাজার পত্রিকা, যেমন একজন বাংলাদেশি শয়তান আছে, সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা। আবার বলছে ভারতবর্ষে 50টি ট্যাঙ্ক রয়েছে, বাংলাদেশে 5টি ট্যাঙ্ক। তাহলে প্রথমে ওরা চট্টগ্রাম দখলের ইটটাকে ছুড়লো। ইটটা ছুড়লো পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান, তারপরে ইট মারলে পাটকেল খেতে হয়। জোকারি ছাড়া কিছুই নয়। আর এই জোকারিকে ভিত্তি করে টিভিতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে, কি কামান আছে, কি করছে, কত সহযোগী, এত বড় সাহস। আমি বাংলাদেশের সঙ্গে এই প্রসঙ্গটা যখন আপনি বলছেন, তাহলে আমাকে বলতে হয় যে অনেকে হেসে ফেলছে যে বাংলাদেশ এডুকেটেড ডোবার মতো, আপনার মতো বলছে দেশ, আর ভারত এত বড় দিয়ে কিছু হয় না, এত বড় দিয়ে কিছু যায় আসে না। আমেরিকা তো এত বড়, তো ভিয়েতনামের কাছে হেরে গেল কেন? একটা রাষ্ট্র বেঁচে থাকবে সেই রাষ্ট্রের সন্তানদের ওপর। সন্তানরা তার মাকে, তার রাষ্ট্রকে কিছুকে দেখছে। ভারতবর্ষের রাজ্য হিংসা, ঘৃণা, মারপিট, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভারত। ভারতের মানুষের সঙ্গে মানুষের ঝগড়া ঝাঁটি, হিন্দুত্ববাদ বিভেদ তৈরি করে দিচ্ছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কারোর সঙ্গে কারো মিল নেই। দুই হলো বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র দেখেছে কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ। এই গত 15 বছরের কথা বলি, যখনই শেখ হাসিনার রাজনৈতিক জীবনে একটা দুর্দিন আসে, যখনই মনে করে যে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন যখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, তখনই তার যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যে আমি কেন, ভোট হোক বা না হোক, আমার কেন থাকা দরকার। বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে। এই কথা প্রমাণ করার জন্য তিনিই কোন একটা অজুহাত দিয়ে একটা হিন্দু গ্রাম পুড়িয়ে দেয়। একটা হিন্দু গ্রাম পুরানোর পরেই ভারতকে বোঝায় যে দেখেন যেভাবে মৌলবাদ বেড়ে যাচ্ছে, যেভাবে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, আমার আমি যদি না থাকি তাহলে তো আর আমি করতে পারবো না। এবং ভারতের নেতৃবৃন্দ কিন্তু গোগ্রাসে সেটি গিলেছে এবং তারা শেখ হাসিনার এই কৌশলটাকে ধরতে পারছে কি পারেনি সেটা না। আমি কেন্দ্রীয় অনেক বড় বড় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, আমি দেখলাম যে শেখ হাসিনা যে কৌশলটা অবলম্বন করেছে সেই কৌশল তাদের মাথার মধ্যে ঢুকেছে এবং সেটা কাজে লেগেছে। এবং প্রত্যেকটি ঘটনা, নাসিরনগরের ঘটনা আওয়ামী লীগের করা, কুমিল্লার ঘটনা বাহার আওয়ামী লীগের, শেখ হাসিনার খুব কাছের মানুষ বাহারের করা, আমার সেই যশোরের অভয়নগর, সেগুলো আওয়ামী লীগের। এগুলো পরে কিন্তু সবাই প্রমাণিত জিনিসটা, হাতে নাতে যেগুলো ধরা পড়েছে সেগুলো আওয়ামী লীগের। এখন যে বিষয়টা দেখেন, সেই সময় তো গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে ইসির দিকে। এখন এইবার যে 5 তারিখের ঘটনা, এর আগেও আমি বলেছি যে বাংলাদেশে এই 5 তারিখের ঘটনায় কোনো গ্রাম জ্বালিয়ে দেওয়ার কোনো ঘটনা নাই।
কোনো ওই 2021 সালের মতো কুমিল্লায় যেমন একেবারে সবগুলো মন্দির পুড়িয়ে দিয়েছে, এরকম কোনো মন্দির পুরানোর ঘটনা নাই। 2-4টি মন্দির ভাঙচুর হয়েছে গ্রাম অঞ্চলে, কারা রাতের বেলা ভাঙছে, কারা করছে, এটা এখন হচ্ছে পুলিশ তদন্তের ব্যাপার। কিন্তু আমরা অতীতে দেখেছি যেগুলো ভাঙচুর হয়েছে, যেগুলো হাতে নাতে ধরা পড়েছে, সেগুলো আওয়ামী লীগ। তার মানে এই মানে সে ইউনূস সরকারকেও সে নাজেহাল করার জন্য, দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য হিন্দুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে আমরা দেখেছি। এবং ভারতের যে বিষয়টা আমরা বহুবার শেখ হাসিনার সময় তো আমরা সরকারি পরিসংখ্যানে আমরা দেখেছি হিন্দু সংখ্যা কমেছে 2.8%, অর্থাৎ এত পরিমাণ হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, হিন্দুরা পালায় গেছে। তো সেই সময় ভারতের বহু নেতাদের কাছে আমরা মানে ধর্ণা দিয়েছি, আমরা বলেছি যে শেখ হাসিনাকে যেহেতু আপনারা রাখছেন, পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে সমর্থন করছে না, বাংলাদেশের জনগণ ভোট দিতে যায় না, এমনকি আওয়ামী লীগের কর্মীরাও শেখ হাসিনার ভোটে মানে অংশগ্রহণ করে না। ভোট কেন্দ্র ফাঁকা, কোনো জায়গায় 2%, কোনো জায়গায় 3%, সেগুলো মানে মাঝে মাঝেই বাড়িয়ে নিচ্ছে। তো সেইগুলোর ব্যাপারে দেখলাম যে হিন্দুদের ব্যাপারে ভারতের কোনো আগ্রহ নেই। বাংলাদেশে হিন্দু কমুক মরুক বা বাঁচুক এগুলো নিয়ে কোনো ইচ্ছা নেই, এবং এবারও তাই দেখলাম। এবার আমরা ঝাড়খণ্ডের নির্বাচনের সময় হিন্দু মরুক বাঁচুক ভারতের কোনো ধরনের ইয়া নাই বা ইন্টারেস্ট নাই কেন বলছেন? ভারত তো সবচেয়ে বেশি উদ্বিগ্ন। এখন প্রশ্ন আওয়ামী লীগের আমলে এত ঘটনার পরও কেন উদ্বিগ্ন হলো না, এখন কেন হচ্ছে? আর উদ্বিগ্ন নাই আপনি কেন বলছেন? ভারত তো দেখি একদম পুরো সরকার পর্যায়ে বিজেপি সরকার তো সম্পূর্ণ বাংলাদেশ নিয়ে পড়ে আছে। তাদের না তাদের উদ্বিগ্নতা শেখ হাসিনাকে নিয়ে, তাদের উদ্বিগ্ন কিন্তু হিন্দুদের নিয়ে না। তারা এখন শেখ হাসিনাকে আবার কিভাবে পুলব্যাক করে এখানে প্রতিষ্ঠিত করা যায়, এবং আমরা শুনতে পাচ্ছি একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে তারা একটা সম্পর্ক গড়ে উঠতেছে, যে তার মাধ্যমে সেটারও একটা কারণ আছে বলা হচ্ছে, সেটারও একটা কারণ আছে। কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে পারে, রক্ষা করতে পারে, সেজন্য ভারতের ইন্টারেস্ট যে হিন্দুদের রক্ষা করার জন্য হয়তো শেখ হাসিনাকে ফিরে আনতে পারে। এটুকু আপনি একমত কিনা? না, এই ব্যাপারে আমরা কোনো মতেই একমত না। বাংলাদেশের মাইনরিটিদের ব্যাপারে, বাংলাদেশের হিন্দু বৌদ্ধদের ব্যাপারে ভারতের কোনো ইন্টারেস্ট নাই। তাদের ইন্টারেস্ট হচ্ছে শেখ হাসিনার ওই মানে যে গলিত অর্থ, মানে কি বলে, তার যে বক্তব্যগুলো, মানে চাতুরতা, যে সে না থাকলে বাংলাদেশের জঙ্গিবাদ হবে এবং সেটা ভারতের জন্য ক্ষতিকর হবে, সে না থাকলে 7 সিস্টার থাকবে না, এই সমস্ত কথা ভারতের রাজনীতিবিদরা মাথার মধ্যে মানে ঢুকে গেছে, এবং সেটা এখন ক্যাসেটের মতো বাজে। তারা নতুন করে অ্যানালাইসিসও করে না, নতুন করে তারা চর্চাও করে না, তাদের সেই ধরনের কোনো গবেষণাও নাই। যে এই যে এখন কয়েক মাস হয়ে গেল ইউনূস সরকার চলছে, এখন কিন্তু 7 সিস্টার কেউ দখল করে নিয়েছে কিংবা দখল করতে চায়, এইটা তো আমরা কেউ দেখতে পাচ্ছি না। অথচ কিন্তু এখনো তাদের মাথার মধ্যে ওই ঘুরপাক খায় কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়, এবং সেটা হিন্দুদের রক্তের উপরে, হিন্দুদের মানে ঘাড়ের উপর চাপ দিয়ে চেপে তারা এটা বসতে চায়। শেখ হাসিনার 1000 বছরের জেল হওয়া উচিত। বাংলাদেশে আওয়ামী লীগের পলিটিক্যাল চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয়। এই মুহূর্তে সরকারের মধ্যে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট কি আমরা পেলাম? গতকালের একটা খবর দেখে আমাদের সেটা মনে হওয়া উচিত। সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাই কি সেই রয় এজেন্ট? কেন বলছি, আমি আসছি সেই আলোচনায়। আমাদের সামনে খবরটা নিশ্চয় এসছে যে বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য কোনো কমিটি তৈরি হবে না। এতদিন ধরে এই আলোচনাটা হচ্ছিল যে বিডিআর হত্যাকাণ্ড, যেটা প্রাথমিকভাবে বিডিআর বিদ্রোহ বলে অনেকে বলতেন, না ওটা আসলে বলতেন, কিন্তু না, ওটা আসলে একটা স্রেফ ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড, দীর্ঘ এবং গভীর ষড়যন্ত্রের পর এটা বাস্তবায়ন করা হয়েছে, এটা আমরা পরে বুঝতে পেরেছি। সো সেই হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছিল, সেই বিচারে যেভাবে জওয়ানদেরকে অভিযুক্ত করে বিচার হয়েছে, শত শত জওয়ানের দীর্ঘদিন কারাবাস করেছেন তারা, মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, নানা কিছু, সেই মানুষগুলোর কতটা অপরাধের সাথে জড়িত আছেন সেগুলোর পুনঃতদন্ত তো আছেই। তার চাইতে জরুরি কথা ছিল এই হত্যাকাণ্ডের সাথে কার পরিকল্পনা ছিল, কে এর পেছনে ছিলেন, কেন এই কাজটা করা হলো, কাদের সাহায্যে করা হলো। এই গভীর ব্যাপারটা যদি আমরা বের করতে না পারি, তাহলে অনিবার্যভাবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে। কারণ আমরা যেদিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম, সেই ঘটনায় যারা বেঁচে গেছেন, সেনাবাহিনীর সেসব কর্মকর্তা বা অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা এইসব ব্যাপারে ভালো খোঁজ খবর রাখেন, তারা শেখ হাসিনা পতনের পর প্রকাশ্যে ভারতকে এর সাথে জড়িত করেছেন। আমরা যুক্তি দিয়ে এটা বুঝতে পারি যে ওই দেশটাই সবচেয়ে বেশি লাভবান হবে যদি আমাদের সেনাবাহিনীর এত বড় একটা ম্যাসাকার হয়। একদিনে প্রায় 60 জন অফিসার হত্যাকাণ্ডের শিকার, মুক্তিযুদ্ধেও হয়নি, আমরা এটা জানি। ফলে এই আলাপটা ছিল এবং এই পুনঃতদন্তের কথা ছিল, কমিটি করার কথা ছিল, কিন্তু গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে এটা তারা করছেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন ওই ঘটনা নিয়ে আপিল বিভাগ এবং ঢাকা আদালতে 2টি ফৌজদারি মামলা বিচারাধীন, তাই প্রকৃত অপরাধী ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার জন্য আলাদা কোনো কমিটি করা হচ্ছে না। একটা রিট হয়েছিল, সেটার জবাবে তাদের উচ্চ আদালত তাদের কাছে জানতে চেয়েছিলেন। অথচ এই স্বরাষ্ট্র উপদেষ্টাই নভেম্বর 4 তারিখে বলছেন বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত হবে। সো 2টো ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় তদন্ত কমিটি করা যাবে না, এটা উনি সেদিন জানতেন না? নিশ্চয়ই জানতেন।
নিশ্চয়ই জানতেন, কিন্তু এখন তিনি সেটা বলছেন। আর দুটো ফৌজদারি মামলা যদি তদন্ত বিচারাধীন থাকে, তাহলে তদন্ত কমিটি কেন করা যাবে না? এক তো এটাও জরুরি যে আমাদের যেসব জওয়ানকে এখানে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে কতজন জেনুইনলি অভিযুক্ত সে পুনঃ তদন্ত এবং পুনঃ বিচার দরকার। জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে, কিন্তু এর মধ্যেও সুবিচার হয়েছে কিনা, ন্যায় বিচার হয়েছে কিনা, এইটি আলাপ আছে। কিন্তু তার চাইতে জরুরি কথা, সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে কেন সেই তদন্ত হচ্ছে না যার মাধ্যমে আমরা পরিকল্পনাকারী এবং এর পেছনের মাস্টার মাইন্ডদের খুঁজে পাব। আইন এবং বিচার সম্পর্কিত বিষয় আসলেই আমাদের মাথায় আসে, এর পেছনে নিশ্চয়ই ডক্টর আসিফ নজরুল আছেন। গতকাল এই বিষয়ে ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস দিয়েছেন, আমি এটা একটু পড়ি। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টের রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। খেয়াল করি আমরা, এটা স্বাভাবিক, একটা অপরাধের তদন্ত কমিটি তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটনার সুযোগ নেই মর্মে 3 ডিসেম্বর মতামত প্রদান করে, অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে। আমরা খেয়াল করছি তাহলে, যেহেতু বিচারাধীন আছে, ওনারা আবার আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিতে গেছেন এবং আইন মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ পালন করতে হবে, অর্থাৎ কমিটি তৈরি করতে হবে বলে মতামত জানিয়ে দেয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারক বা এর নামে প্রচারিত একটি স্মারক আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়। এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি। এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। হাইকোর্টের আদেশ অনুসারে এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয়ের জন্য সকল সহযোগিতা প্রদান করবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন ডক্টর আসিফ নজরুল মিথ্যা বলছেন, সেটা তারা জানান, আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি এটা হয়। তার মানে তদন্ত কমিটি হবে না, এই সিদ্ধান্তটা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই তদন্ত না হলে বেঁচে যায় কে? ভারত। কারণ ভারত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা রেজিমের সময় অনেক অপরাধ করেছে, কিন্তু ভারতের সবচেয়ে বড় অপরাধ যেটা পারসিভড, যে আমরা যৌক্তিকভাবেই এটা ধারণা করি, সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড। সবচেয়ে বড় অপরাধ তদন্ত না করে ভারতকে বাঁচিয়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী চাইছেন কেন? এই প্রশ্নগুলো আমরা করতেই পারি। তাহলে শুরু করেছিলাম যে কথায়, সেই সূত্র মতো তো তিনি বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট। আমি কি ভুল বললাম? এটা কি যুক্তিতে দাঁড়ায়? আমি আসলে ওনাকে রয়ের এজেন্ট বলছি কিনা সেটা ডিফারেন্ট, আমি সেটা পরে আসছি, জাস্ট একটা ন্যারেটিভের কথা বলছি। শুধু সেটাই নয়, এই তদন্ত কমিটি যে গঠিত হচ্ছে না, এটা আগে ফাঁস হয়ে গেছে এবং সে ফাঁস হওয়া তথ্য নিয়ে অনেকেই আগাম দারুণ সব ভবিষ্যৎবাণী করেছেন এবং পরবর্তীতে দেখলাম অনেকে সেটা কি করছেন এবং যথারীতি একজন বিশেষ মানুষকে টার্গেট করার প্ল্যান হয়েছিল, কিন্তু তিনি ডক্টর আসিফ নজরুল তিনি সেটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করেছেন। এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এই তদন্ত কমিটি কেন হচ্ছে না? স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। তার জবাব ঠুনকো, কারণ যেটার জন্য আইনের টেকনিক্যালিটিসের কোনো প্রবলেম আছে কিনা তার জবাবে আইন মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই, আপনার বরং করতে হবে, কারণ হাইকোর্ট আপনাকে বলেছে, দেশের উচ্চ আদালত যেটা বলবে আপনাকে সেটা করতে হবে। উনি তো উচ্চ আদালতের কথা শুনছেন না, করেননি। আর ওনার বস, প্রধান উপদেষ্টা বা সরকার ইটসেলফ, তারাই সব এটার সাথে জড়িত বলতে হবে। আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি, আমি মনে করি না, আমি বলছি না, আমি আসলে এতক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে যেভাবে বলছি উনি রয়ের এজেন্ট, আমি সেটা মিন করছি না আসলে, কিন্তু দিস ইজ দ্য ট্রেন্ড নাও ইট ইজ। আমরা এভাবে বলি এবং সেভাবে যদি বলি ওনাকেই সবচেয়ে বড় রয়ের এজেন্ট বানানো যায়। আমরা এই চর্চাগুলো করতে চাই না, কিন্তু জরুরি কথাটা হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের সেই তদন্তটা শুরু না হওয়া অত্যন্ত ভয়ঙ্কর, মর্মান্তিক, ফ্রাস্ট্রেটিং, বিপজ্জনক। বিপজ্জনক কেন শেষে বলছি, যে পরিবারগুলোর মানুষ মারা গেছেন সেই পরিবারগুলো একটা জেনুইন তদন্ত দেখতে চায়। শুধুমাত্র যারা হত্যাকাণ্ড বা গুলি করার সাথে জড়িত ছিল, যারা বিদ্রোহ করেছেন, সেই সময় তারা আদেশ অমান্য করেছেন, সেটা যারা করেছে শুধু তাদের বিচার না, এটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মাস্টার মাইন্ডদের খুঁজে বের করা দরকার। এবং শেখ হাসিনার সময় কোনো তদন্ত স্বাধীনভাবে সঠিকভাবে হয়নি, আর বিশেষ করে সেটা যদি ভারতের জড়িত থাকার প্রশ্ন আসে, সেটা সঠিক বিচার হওয়ার কোনো কারণ নেই। তাহলে এই কাজটা কেন সরকার করবে না? আমরা বলতে পারি যে একটা অন্তর্বর্তী সরকারের কাছে এটা আমাদের এক্সপেকটেশন অনেক বেশি কিনা। তাহলে আমরা পাল্টা প্রশ্ন করব, অন্তর্বর্তী সরকার যদি মনে করে সংস্কার করা যায়, সংস্কার করতে হবে, তাহলে একটা বিচারের তদন্ত কমিশন বা কমিটি তৈরি করে সেটা পুনঃ তদন্ত শুরু করা যাবে না কেন? আমরা এটা বরং মনে করতে পারি যে ঠিক আছে, যদি শেষও না হয় তারা শুরু করে দিয়ে যেতে পারতেন। তারা তো অনেক কাজই করছেন যেটা একটা রুটিন সরকার করে, এবং এটা রুটিন সরকার নয় আমরা মনে করি, এবং আমি বহুবারও বলেছি এটা তত্ত্বাবধায়ক সরকার, এটা একটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার, রক্তের ম্যান্ডেট পাওয়া সরকার। সো এটা শুরু করবেন না কেন? এক্সপেকটেশন তাদের উপরে ছিল, জানানো হয়েছিল,
আবার এইটুকু যোগ করে রাখি, তারা যদি নাও করেন, ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারের কাছে এই দায়িত্বটা থাকবে এবং এটা চাপ আমাদের জরুরিভাবে জারি রাখতে হবে। কিন্তু যে কথাটা বলছিলাম, এই তদন্তটা আমাদের জন্য খুব জরুরি, কারণ এটা আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত। বাংলাদেশের মাটিতে একটা বাহানা তৈরি করে 60-এর মতো মিলিটারি অফিসার মেরে ফেলা যায়, সিনিয়র জুনিয়র মধ্য পর্যায়ে মিলিয়ে, যেখানে ডিজি র্যাবের বিজিবির তখনকার বিডিআরের ডিজিকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এইরকম একটা কাণ্ড ঘটানো মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কত ভালনারেবল, আমাদের সামরিক বাহিনী কত ভালনারেবল, আমাদের গোয়েন্দা সংস্থা কত ভালনারেবল, এই প্রশ্নগুলো দেখতে হবে। সুতরাং সঠিক তদন্ত করে কোনভাবে এই ঘটনাটা ঘটানো সম্ভব হলো তার ভিত্তিতে তো আমাদের অনেক পদক্ষেপ নেওয়ার আছে। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের সামরিক বাহিনী সব কিছু কীভাবে পুনর্গঠন করতে হবে, পদক্ষেপ নিতে, সেটা নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে পারলে আমাদের সার্বভৌমত্ব তো প্রশ্নের মুখে পড়ে যাবে। ভবিষ্যতে বড় বা মাঝারি কোনো চাপেই দেখা যাবে এটা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। আমরা দাবি জানাই সরকার এই তদন্ত কমিটি দ্রুত তৈরি করবে এবং এর সাথে এটা না করার সাথে যারা জড়িত, না করতে চাওয়ার সাথে যারা জড়িত, তাদের ব্যাপারে সরকার অন্তত অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।